হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমরা আলোচনা করব বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞানের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে সংবহনতন্ত্র। এই চ্যাপ্টারটা থেকে যে ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, প্রতিটা প্রশ্ন অ্যানালাইজ করে পিকচারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাও। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে এসএসসি, পিএসসি, রেলওয়ে, টেট প্রতিটা এক্সামের জন্য কিন্তু এই 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 টপিকটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, চলো আজকে আমাদের টপিকটা শুরু করি। দেখো, এই টপিকটা আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। আজকের প্রথম টপিক আমরা আলোচনা করব। প্রথমেই বলা হচ্ছে, দেখো, সংবহনতন্ত্র অর্থাৎ সংবহনতন্ত্র বলতে কি বোঝায়, এর ভাগ কি, এই প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু একদম সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রথমেই দেখো, সংবহনতন্ত্রটা কি, বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি সার্কুলেটরি সিস্টেম। কি বলছে? যেটাকে ইংরেজিতে বলা হয় সার্কুলেটরি সিস্টেম বলা হয়। তাহলে সংবহনতন্ত্রকে ইংরেজিতে কী বলা হয়? সংবহনতন্ত্রকে ইংরেজিতে সার্কুলেটরি সিস্টেম বলা হয়। এখানে বাংলাতে বলা হয়েছে, দেখো, বাংলাতে বলা হয়েছে যে সংবহনতন্ত্রকে কার্ডিওভাস্কুলার বলা হয়। কি বলা হয়? কার্ডিওভাস্কুলার বলা হয়, অর্থাৎ কার্ডিও তন্ত্র বলা হয়। এটা মনে রাখবে, যা রক্ত সংগ্রহ করতে সাহায্য করে। সরি, এখানে রক্ত সংগ্রহ না, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে তোমরা ঠিক করে নাও। রক্ত সংবহন, কি বললাম? রক্ত সংবহন করতে সাহায্য করে। এখানে মনে রাখবে সংবহন। ঠিক আছে, রক্ত সংবহন করতে সাহায্য করে। এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি, দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য সার্কুলেটরি সিস্টেম অলসো কল্ড দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। অর্থাৎ এই যে সংবহনতন্ত্র রয়েছে, এই সংবহনতন্ত্রকে আমরা অন্য একটা নামে পরিচিত লাভ করেছি, যেটার নাম হচ্ছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম। যার কাজ হচ্ছে কি, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে ব্লাডকে সার্কুলেট করা, অর্থাৎ ব্লাডকে সার্কুলেট করা। ব্লাড সার্কুলেট মানে এক জায়গা থেকে রক্তকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। অর্থাৎ আমাদের রক্তর মেন সেন্টার কোথায়? আমরা জানি হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত বিভিন্ন জায়গায়, যেমন হতে পারে পায়ের পাতা, পায়ের হাঁটু, তারপরে আমরা হাতের কবজি, হাতের আঙুল, মস্তিষ্ক, প্রতিটাই অঙ্গে প্রত্যঙ্গে রক্তকে পৌঁছে দেওয়ার কাজ করে কে? এই রক্ত পৌঁছে দেওয়ার কাজের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হয় কি রক্ত সংবহন তন্ত্র। তো দেখতে পাচ্ছ এখানে এখানে যে আমাদের সারা দেহে কি কি রয়েছে, দেখো এগুলো যে লাল লাল নীল কিছু নীল নীল রয়েছে, তো এইগুলো কি, এর কাজ কি, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু জানবো। প্রত্যেকটি এগুলো কি শিরা এবং হচ্ছে কি ধমনী। কি বললাম? শিরা এবং ধমনী। যেগুলো লাল রঙের সেগুলোকে বলা হয় কি ধমনী, আর যেগুলো নীল রঙের সেগুলোকে বলা হয় কি শিরা। তাহলে শিরা এবং ধমনীর কাজ কি আমরা প্রত্যেকটি স্লাইডে কিন্তু দেখতে পাবো। তারপরে দেখো এখানে বলা হচ্ছে সংবহনতন্ত্রকে কি বলা হয়, অর্থাৎ সংবহনতন্ত্র যেটাকে আমরা বলি সার্কুলেটরি সিস্টেম, ইংরেজিতে বলি সার্কুলেটরি সিস্টেম এবং সংবহনতন্ত্র। এই সংবহনতন্ত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি। একটাকে বলে কি ব্লাড বলা হয়। ব্লাড মানে কি রক্ত। তোমরা প্রত্যেকে জানো যে সংবহনতন্ত্রের কয়টি ভাগ পরীক্ষায় জিজ্ঞেস করে, সংবহনতন্ত্রের ভাগ কোনটি? ব্লাড, হার্ট, ব্লাড ভেসেল, কিডনি, এরকম চারটে অপশন থাকবে। যদি বলবে কোনটি নয়, তখন আনসার হবে আমাদের কিডনি। কিডনি কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেমের বা সংবহনতন্ত্রের অংশ নয়। কিডনি কিসের অন্তর্গত? কিডনি হচ্ছে রেচনতন্ত্রের অংশ। এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। তাহলে সংবহনতন্ত্রের উপাদানগুলি কি কি? একটা হচ্ছে ব্লাড, 2 নম্বর হার্ট বা আমাদের হৃদয়, 3 নম্বর হচ্ছে ব্লাড ভেসেল, যেটাকে আমরা বলি রক্ত জালিকা। তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস খাতায় নোট ডাউন করো। অবশ্যই তোমরা ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগ হয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফকে ডেইলি ওয়াইজ কালেক্ট করতে পারবে। দেখো, এবার আমরা দেখব রক্ত। তো এখানে দেখো ব্লাড বা রক্তের কথা বলা হয়েছে। এখান থেকে কী বলা হচ্ছে? রক্তে মেনলি আমরা তিনটি উপাদান পেয়ে থাকি। কটা বললাম? রক্তে আমাদের তিনটে উপাদান পেয়ে থাকি। একটাকে বলা হয় কি প্লাজমা। একটাকে কি বলা হয়? প্লাজমা। দেখতে কেমন? প্লাজমা দেখতে হচ্ছে হলুদ কালারের, যার পরিমাণ সব থেকে বেশি। কত পার্সেন্টেজ? 55%। মনে রাখবে, পার্সেন্টেজটা পরীক্ষায় জিজ্ঞাসা করে।
তাহলে আমাদের রক্তে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটা, সেটা হচ্ছে কি প্লাজমা। প্লাজমা হচ্ছে একটা তরল পদার্থ, এটার পরিমাণ হচ্ছে 55%। তারপর চলে আসো হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট। কিছু কি আমরা জানি আমাদের রক্তে হচ্ছে দুই ধরনের উপাদান, একটাকে বলা হয় কি কঠিন উপাদান আর একটাকে বলা হয় কি তরল উপাদান। তরল উপাদান হচ্ছে কি প্লাজমা, আর কঠিন উপাদানকে বলা হয় কি রক্ত কণিকা। রক্ত কণিকা আবার তিন প্রকার হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে কি রক্ত কণিকার মধ্যে একটা হচ্ছে রেড ব্লাড সেল, যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, যেটার পরিমাণ হচ্ছে কত 41%। কত পার্সেন্ট? 41%। এই পার্সেন্টেজগুলো কিন্তু মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকার পরিমাণ কত? 41%। আর বাকি থাকলো কত পার্সেন্ট? 4%। সেই 4%-এর মধ্যে পড়ছে কি শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, যেটাকে ইংরেজিতে বলা হয় কি হোয়াইট ব্লাড সেল, বাংলায় বলা হয় শ্বেত রক্তকণিকা। আর যেটা অনুচক্রিকা, যেটাকে বাংলায় বলা হয় কি প্লেটলেট। এইগুলো মনে রাখতে হবে। আর বাকি যেটা রয়েছে হার্ট, এটা হচ্ছে হৃদয়, তোমরা প্রত্যেকেই জানো এটাকে বললো হার্ট। এবার চলে আসো এইখানে এই পিকচারটা দেখো। এই পিকচারে বলা হচ্ছে এটাকে বলা হয় রক্ত জালিকা, অর্থাৎ যার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে তাকে বলা হয় রক্ত জালিকা। এই যে লাল রঙের অংশটা দেখতে পাচ্ছি, লাল রঙের এই অংশটাকে বলা হয় কি আর্টারি, বাংলায় বলা হয় আর্টারি। আর্টারি কথার অর্থ হচ্ছে বাংলাতে বলা হয় কি ধমনী। কি বললাম? আর্টারিকে বাংলায় বলা হয় ধমনী। অনেক পরীক্ষায় ধমনী উল্লেখ করে না, বাংলাতেই লিখে দেয় আর্টারি। এইভাবে লিখে দেয়, আর্টারি লিখে দেয়, ঠিক আছে? তো তোমাকে ইংরেজি টার্মগুলো কিন্তু মনে রাখতে বায়োলজির ক্ষেত্রে, না হলে কিন্তু আনসার তোমরা করতে পারবে না। তো আর্টারি কথার অর্থ হচ্ছে ধমনী। আর ভেন, ভেন মানে হচ্ছে শিরা। ভেন কথার অর্থ কি? ভেন কথার অর্থ হচ্ছে শিরা। যেটার কালার কেমন? সেটার কালার হচ্ছে ব্লু কালার, অর্থাৎ নীল রঙের। এবার এখানে প্রশ্ন হলো, এই যে আমরা আর্টারি বা ধমনী দেখলাম, এর মধ্যে দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? সেখানে শুদ্ধ রক্ত, অর্থাৎ কি পিওর ব্লাড, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু প্রবাহিত হয় এই আর্টারি বা ধমনীর মধ্যে দিয়ে। আর এটা ব্লু কালার কেন? কারণ এখানে প্রবাহিত হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ এটা ব্লু কালার হয়ে থাকে, অর্থাৎ এখানে দূষিত রক্ত প্রবাহিত হয়। এবার হচ্ছে কি, আর এই যে শুরু দেখতে পাচ্ছ এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্যাপিলারি বলা হয়। কি বলা হয়? ক্যাপিলারি বলা হয়। মনে রাখবে, ক্যাপিলারি বা হচ্ছে রক্ত জালিকা, ঠিক আছে? অর্থাৎ কি এখানেও একটা প্রশ্ন আসে যে ধমনী ও শিরাকে যোগ করে কে? পরীক্ষা প্রশ্ন আসে ধমনী ও শিরার মধ্যে সংযোগ সাধন করে কে? তখন আনসার হবে কি ক্যাপিলারি বা রক্ত জালিকা, ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র বা যেটাকে সার্কুলেটরি সিস্টেম, এখানে বলছে বিজ্ঞানী, অর্থাৎ রক্তের সংবহনতন্ত্র কে আবিষ্কার করছেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রক্তের সংবহনতন্ত্র কে আবিষ্কার করছেন? সে বিজ্ঞানীর নাম কি? মনে রাখবে উইলিয়াম হার্ভে। তিনি 1928 সালে, সালটা মনে রাখো, 1928 সালে তিনি এই রক্তের সংবহনতন্ত্র কিন্তু আবিষ্কার করেছেন, যার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। এবার আমরা দেখব যে সংবহনতন্ত্র বিদ্যাকে কি বলা হয়। যেমন আমরা জানি যে কোষ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? সাইটোলজি বলা হয়। কি বলা হয়? সাইটোলজি বলা হয়। তারপরে আমরা তারপরে যে কলা নিয়ে পড়াশোনাকে বলা হয় হিস্টোলজি বলা হয়। কলা, যেটাকে টিস্যু বলা হয়, সেটা নিয়ে পড়াশোনাকে বলছে হিস্টোলজি। ঠিক তেমনি এই সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র নিয়ে পড়াশোনাকে বা বিদ্যাকে কি বলা হয়? অ্যাঞ্জিওলজি বলা হয়। এটাও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো বায়োলজি, তারপর জিকে, তারপর ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অর্থাৎ কি সংবহনতন্ত্র নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? অ্যাঞ্জিওলজি বলা হয়। উইলিয়াম হার্ভেকে বলা হয় ফাদার অফ কি অ্যাঞ্জিওলজি, ফাদার অফ অ্যাঞ্জিওলজি বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ফাদার অফ অ্যাঞ্জিওলজি কাকে বলা হয়, আনসার করবে উইলিয়াম হার্ভে। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ফাদার অফ সার্কুলারিটি সিস্টেম, তখন আমাদের আনসার হবে কি উইলিয়াম হার্ভে। তারপর যদি প্রশ্ন দেয় সংবহনতন্ত্রের জনক কাকে বলা হয়, তখনও আনসার হবে আমাদের উইলিয়াম হার্ভে। আমি তিনভাবেই বলে দিলাম কিভাবে প্রশ্নটা পরীক্ষায় আসে। তারপর দেখো এখানে কি বলছে। এখানে বলছে সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম, এই সংবহনতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটাকে বলা হয় কি মুক্ত সংবহনতন্ত্র। কি বলে? মুক্ত সংবহনতন্ত্র।
আর একটাকে বলা হয় কি বৌদ্ধ সংবহনতন্ত্র, অর্থাৎ কি মুক্ত সংবহনতন্ত্র। আর বৌদ্ধ সংবহনতন্ত্রকে ইংরেজিতে বলা হয় ওপেন সার্কুলেটরি সিস্টেম, যেটাকে মুক্ত বলা হয়। আর বৌদ্ধ সংবহনতন্ত্রকে বলা হয় কি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হয়। ঠিক আছে, এবার এই যে জিনিসটা কি মুক্ত সংবহনতন্ত্র বা বৌদ্ধ সংবহনতন্ত্র বলতে কি বোঝায় এটা দেখো। এখানে কি বলছে, ব্লাড মানে রক্ত, সার্কুলেট মানে হচ্ছে কি সংবহন হয়, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, ট্রান্সপোর্ট হয়, উইদাউট ভেসেল, অর্থাৎ কোনো রকম শিরা বা উপশিরা নেই। অর্থাৎ যে সমস্ত প্রাণীদের দেহে, ভালো করে শুনবে, যে সমস্ত প্রাণীদের দেহে কোনো রকম শিরা বা ধমনী থাকে না, কি বললাম, যে সমস্ত প্রাণীদের দেহে কোনো রকম শিরা বা ধমনী থাকে না তাদেরকে বলা হয় কি মুক্ত সংবহনতন্ত্র। আর যে সমস্ত প্রাণীদের দেহে শিরা বা ধমনী থাকে এবং যার মাধ্যমে রক্ত এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় তাকে বলা হয় কি বৌদ্ধ সংবহনতন্ত্র। ইংরেজিতে বলা হয়েছে কি দেখো সার্কুলেশন থ্রু ব্লাড ভেসেল, তাকে বলা হয় কি বৌদ্ধ সংবহনতন্ত্র। এখান থেকে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, উদাহরণগুলো মনে রাখবে। যে উদাহরণগুলো বলছি সেগুলো একটু মনে রাখো, ছবি দিয়ে সুন্দরভাবে বলা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, উদাহরণগুলো কি কি, একটা বলে কি অর্থোপোডা, অর্থোপোডা মানে কি ইনসেক্ট, অর্থাৎ পৃথিবীতে যে ধরনের, অর্থাৎ পৃথিবীতে যত রকমের পোকামাকড় আছে প্রত্যেকটা পোকামাকড় কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ মুক্ত সংবহনতন্ত্র। যেমন একটা উদাহরণ দিই, ককরোচ মানে আরশোলা, যেটাকে বলছে ককরোচ। ককরোচ কি, ককরোচ হচ্ছে এক ধরনের একটা কি কীট পতঙ্গ, অর্থাৎ কি কীট পতঙ্গ যেটা অর্থোপোডার মধ্যে পড়ছে। দেখো অর্থ কথার অর্থ কি, অর্থ কথার অর্থ আমরা জানি অর্থ, এই যে অর্থ দেখছি, এই অর্থ কথার অর্থ কি, অর্থ কথার অর্থ হচ্ছে জোড়া লাগানো, অর্থ কথার অর্থ হচ্ছে জোড়া লাগানো। আর পোডা, পোডা কথার অর্থ হচ্ছে পা, অর্থাৎ পায়ের পাতাগুলো কি থাকে তাদের জোড়া লাগানো থাকে। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, যারা ইনসেক্ট হয় অর্থাৎ পোকামাকড় হয় তাদের কমসে কম কটা পা থেকে, ছটা, অর্থাৎ ছটা পা থেকে, ঠিক আছে, মানে 3 জোড়া পা থেকে। দেখতে পাচ্ছ ছবিতে, দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই একটা, এ একটা, এ একটা, অর্থাৎ তিনটে 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 ছটা, অর্থাৎ 3 জোড়া পা থেকে, যেটাকে আমরা ছটা পা বলে থাকি। ঠিক আছে, এটাকে বলা হয় কি অর্থোপোডা। এবার যে ককরোচ বা হচ্ছে কি বাটারফ্লাই, তো বাটারফ্লাইটা কি দেখো, বাটারফ্লাই হচ্ছে কি ককরোচ টাইপের, এরা হচ্ছে সন্ধিপদ প্রাণী, এরা হচ্ছে কি সন্ধিপদ প্রাণী। ঠিক আছে, এটা মনে রাখবে, এরা হচ্ছে কি সন্ধিপদ প্রাণী বাটারফ্লাই। এছাড়াও আর একটা উদাহরণ মনে রাখবে, চিংড়ি, চিংড়ির কিন্তু কি দেখা যায় ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। যে উদাহরণগুলো বললাম সেগুলোই পরীক্ষায় দেয়। এছাড়া মোলাস্কা, মোলাস্কার মধ্যে পড়ছে কি শামুক পড়ছে, শামুক পড়ছে, তারপর যে অক্টোপাস, এই সমস্ত সামুদ্রিক প্রাণীগুলোর ক্ষেত্রে কিন্তু মুক্ত সংবহনতন্ত্র কিন্তু দেখা যায়। এরা কিন্তু মোলাস্কা পর্বের অন্তর্গত, শামুক, অক্টোপাস এরা কিন্তু মোলাস্কা পর্বের অন্তর্গত। এবার চলে আসো বৌদ্ধ সংবহনতন্ত্র, অর্থাৎ যাদের মধ্যে শিরা উপশিরা দেখা যায়, সাধারণত ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী, যেমন হতে পারে বাঁদর, হতে পারে শিম্পাঞ্জি, হতে পারে মানুষ, হতে পারে গরু, ছাগল, ভেড়া, কুকুর, সমস্ত কিছু এরা স্তন্যপায়ী প্রাণী। এই সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বৌদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। ঠিক আছে, কেঁচো, কেঁচো যোগ এদের ক্ষেত্রেও কিন্তু বৌদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে ব্লাড, অর্থাৎ কি ব্লাড মানে রক্ত। তো রক্ত সম্পর্কিত বিদ্যাকে, রক্ত নিয়ে পড়াশোনা, রক্ত নিয়ে পড়াশোনাকে কি বলে, রক্ত নিয়ে পড়াশোনাকে বলা হয় কি হেমাটোলজি। এর কোনো বাংলা হয় না বন্ধু, এর কোনো বাংলা হয় না, পরীক্ষায় হেমাটোলজি লেখা থাকবে, সেটা বাংলাতেই হোক হেমাটোলজি লেখা থাকবে বা ইংরেজিতে হোক হেমাটোলজি লেখা থাকবে। যে রক্ত নিয়ে পড়াশোনাকে বলছে কি হেমাটোলজি বলা হয়, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার পরীক্ষা এসেছে, মনে রাখবে। আর রক্তের হচ্ছে কি দেখো, রক্ত হচ্ছে কি লিকুইড কানেকটিভ টিস্যু, যেটাকে বাংলা বলা হয় কি তরল যোগ কলা। কি বলা হয়, তরল যোগ কলা হয়, রক্তকে বলা হয় কি তরল যোগ কলা। আমাদের শরীরে অনেক রকম যোগ কলা আছে, যার মধ্যে রক্ত হচ্ছে কেবলমাত্র তরল যোগ কলা, এটা কিন্তু মনে রাখবে। আর রক্ত তৈরি হয় কোথা থেকে, রক্ত তৈরি হয় মেসোড্রাম থেকে। কি হচ্ছে মেসোড্রাম, সাব, এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে, এখানে জিনিসটা দেখো, এই জিনিসটা ভালো করে একটু ফলো করো তাহলে বুঝতে পারবি। এটা কি দেখো, এটা ধরো একটা কোনো একটা ভ্রূণ,
অর্থাৎ এখান থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। তো মিডিলের যে দেখতে পাচ্ছ এখানে যে লালচে কালার আছে, এটার ভিতরে লেয়ার, এটাকে বলে ভিতরে লেয়ার। এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে বলে ইন্ডোড্রাম। ইন্ডো মানে কি ভেতর, তো এর কোনো বাংলা হয় না, আমি বললাম ইন্ডোড্রাম। এই ইন্ডোড্রাম থেকে তৈরি হয় কি, ইন্ডোড্রাম থেকে তৈরি হয় কি আমাদের ত্বক। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ধরনের টিস্যু থেকে আমাদের ত্বক তৈরি হয়, কোন ধরনের টিস্যু থেকে আমাদের ত্বক তৈরি হয়, তখন আনসার হবে কি ইন্ডোড্রাম। আরেকটা প্রশ্ন আসে কোন ধরনের টিস্যু থেকে আমাদের মানে স্নায়ু তৈরি হয়, কোন ধরনের টিস্যু থেকে আমাদের স্নায়ু তৈরি হয়, সেটা হবে কি ইন্ডোড্রাম। মনে রাখবে কী নাম, ইন্ডোড্রাম থেকে আমাদের স্নায়ু কিন্তু তৈরি হয়। তারপর চলেছে এক্টোড্রাম। এক্টোড্রাম মানে একদম বাইরের অংশ, অর্থাৎ একদম বাইরের অংশ। এখান থেকে তৈরি হয় কি লাংস তৈরি হয়, আমাদের যে ফুসফুস সেটা তৈরি হয়, লিভার তৈরি হয়, লিভার মানে যকৃৎ তৈরি হয়, এছাড়াও প্যানক্রিস যেটাকে অগ্ন্যাশয় বলা হয়। এই সমস্ত জিনিসগুলো আমাদের তৈরি হয় কোথা থেকে, এগুলো তৈরি হয় আমাদের যে এক্টোড্রাম আছে অর্থাৎ বাইরের যে লেয়ার আছে সেখান থেকে কিন্তু তৈরি হয়। আর একটা দেখো মেসোড্রাম। মেসোড্রাম তৈরি হচ্ছে কোথা থেকে, মেনলি মনে রাখবে মেসোড্রাম তৈরি হচ্ছে কানেকটিভ বিভিন্ন টিস্যু, যেমন তৈরি হচ্ছে হার্ট, আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তৈরি হয় কোথা থেকে, হৃৎপিণ্ড তৈরি হয় মেসোড্রাম থেকে। ব্লাড রক্ত তৈরি হয় কোথা থেকে, মেসোড্রাম থেকে। তারপরে যে ভাস্কুলার বিভিন্ন ধরনের ভাস্কুলার টিস্যু তৈরি হয়, আমাদের ভাস্কুলার অর্গানগুলো তৈরি হয় এই মেসোড্রাম থেকে। এছাড়া আমাদের হাড়, হাড় তৈরি হয় কোথা থেকে, হাড় তৈরি হয় আমাদের মেসোড্রাম থেকে। যে যে পয়েন্টগুলো উল্লেখ করলাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কখনোই যেন ভুল না হয়। এবার দেখো আমরা দেখব রক্ত আমাদের কোথায় তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে রক্ত আমাদের কোথায় তৈরি হয়। এখানে লেখা আছে সুন্দরভাবে ফর্মেশন অফ ব্লাড, অর্থাৎ রক্ত কোথায় তৈরি হয়। অর্থাৎ দেখো একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ কি পৃথিবীতে আসার পরে তার শরীরে তো রক্ত তৈরি হয়, তখন সেই রক্তটা তৈরি হয় কোথায়, সেটা হয় বোন ম্যারোতে, ইংরেজিতে বোন ম্যারো, যেটা বাংলাতে বলা হয় অস্থি মজ্জা। অর্থাৎ কি অস্থিমজ্জা কি দেখো, অস্থিমজ্জা জিনিসটা দেখো, এটা কি, এটা একটা হাড়, এটা কি একটা হাড়। এবার দেখবে তোমরা যখন হাড় খেয়েছো, সেটা কি ছাগল হতে পারে বা মুরগির হাড় খেয়েছো, তখন দেখবে হাড়ের মিডিলে যখন একটা হাড়কে কাটবে, এটা ভালো মেয়েরা বলতে পারবে, যখন তারা হাড়টা কাটে হাড়ের যে গিটের কাছে দেখবে, এটা গিট, তো এটা হাড়ের একটা গিট, তো গিটের কাছে দেখবে ছোট 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 এরকম খুদি 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 থাকে, এটাকে বলা হয় কি অস্থিমজ্জা। এটাকে বলা হয় কি রেড বোন ম্যারো বলা হয়, কি বলা হয়, রেড বোন ম্যারো বলা হয়, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমাদের এই রক্ত কিন্তু তৈরি হয়, এটা মনে রাখবে, ওকে। এবার চলে আসি আমরা, যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকে, এখান থেকে এই ছবিটা, আর দেখো এইখান থেকে কিন্তু একটা বাচ্চা তৈরি হবে, অর্থাৎ নেই তার কোনো রকম হাড়, নেই কোনো তার লিভার, নেই কোনো অস্থিমজ্জা, কিচ্ছু নেই, কী আছে জাস্ট কিছু পেশি আছে। তখন তার মধ্যে কিভাবে তৈরি হবে, তখন সেটা তৈরি হবে কি থেকে, সেটা তৈরি হবে স্প্লিন বা লিভার। তো এবার তোমরা বলতে পারো যে স্প্লিন বা লিভার তো তখন সঠিকভাবে তৈরি হয় না, তাহলে কিভাবে তৈরি হচ্ছে। দেখো এটা ঠিক, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যেরকম লিভার বা যে ধরনের কিডনি বা যে ধরনের হৃৎপিণ্ড থাকে, একটা ভ্রূণ অবস্থায় একটা শিশুর শরীরে কিন্তু এইগুলো থাকে না। সেগুলো কী অবস্থা থাকে সেটা ছবির সাহায্যে দেখো, এই দেখো এটা হচ্ছে একটা ইম্বাইরো, ইম্বাইরো কথার অর্থ হচ্ছে ভ্রূণ। তো এখান থেকে দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে স্প্লিন, এরকম কি স্প্লিন হয়, হয় না। দেখো একটা গোল 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 টাইপের, অর্থাৎ গোল গোল দানা দানা আকারের, এই সমস্ত এলাকা থেকে কিন্তু রক্ত তৈরি হয় যখন একটা শিশু মায়ের পেটে থাকে। তাহলে বোঝা গেল একটা প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত তৈরি হয় কোথা থেকে, অস্থিমজ্জা বা বোন ম্যারো। কিন্তু একটা শিশু তার মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকার সময় তার রক্ত তৈরি হয় কোথায়, স্প্লিন বা হচ্ছে কি প্লিহা, আর লিভার বা যকৃৎ, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষায় যেভাবেই প্রশ্নটা আসুক না কেন আনসার করবে। যদি পরীক্ষায় বলে প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত কোথায় তৈরি হয়, তাহলে আনসার করবে বোন ম্যারো বা অস্থিমজ্জা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা শিশুর ভ্রূণ অবস্থায় তার রক্ত তৈরি হয় কোথায়, তখন আনসার হবে কি স্প্লিন বা প্লিহা। এবার দেখো আমাদের শরীরে রক্তের পরিমাণ কত, আমাদের শরীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে কত, তোমার ওয়েট যদি 100 কেজি হয় তাহলে তোমার শরীরে রক্ত থাকবে 7 থেকে 7.5%, অর্থাৎ 7 থেকে 7.5 কেজি। তোমার ওয়েট যদি 100 কেজি হয় তাহলে তোমার রক্ত থাকবে 7 থেকে 7.5 কেজি।
কিন্তু 100 কেজি মানুষ সাধারণত হয় না, সেহেতু এখানে সেটা আমি ধরবো না। একজন সাধারণ মানুষ, একজন স্বাভাবিক অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ মানুষের ক্ষেত্রে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। কত লিটার? 5 থেকে 6 লিটার। যেহেতু মেয়েদের ওজন অনেকটাই ছেলেদের থেকে কম, সেই কারণে মেয়েদের শরীরে রক্তের পরিমাণটাও কম, সেই কারণে মেয়েদের শরীরে রক্ত থাকে প্রায় 4 থেকে 5 লিটার। এটা মনে রাখবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে রক্ত থাকে কত? 5 থেকে 6 লিটার, আর মেয়েদের ক্ষেত্রে রক্ত থাকে 4 থেকে 5 লিটার। তারপর এখানে কি বলছে দেখো, এবার বলছে আমরা জানবো রক্তের রং। তাহলে রক্তের রং কেমন এটা আমাকে জানতে হবে। তাহলে আমরা জানি আমাদের শরীরের রক্তের রং কেমন? লাল। আমাদের শরীরের রক্তের রং লাল। তার কারণটা কি? আমাদের শরীরে রক্তের রং লাল, তার কারণ হচ্ছে আমাদের রক্তে কি রয়েছে? হিমোগ্লোবিন রয়েছে। হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন রয়েছে, যার কারণে হচ্ছে কি আমাদের রক্ত কিন্তু লাল প্রকৃতির হয়। আর হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিনের মেনলি থাকে কি, এখানে লৌহ থাকে এবং তার সঙ্গে থাকে কি অক্সিজেন, যেটাকে আমরা বলি রেড ব্লাড সেল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা দেখো, হিমোকে ভাঙলে পাচ্ছি আমরা আয়রন পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি অক্সিজেন, লোহা পাচ্ছি এবং তার সঙ্গে অক্সিজেন, যেটা রং হচ্ছে লাল কালারের। ঠিক আছে, আর এখানে গ্লোবিন, গ্লোবিউলিন কথা, হিমো, হিমো কথার অর্থ হচ্ছে লাল, হিমো কথার অর্থ হচ্ছে কি লাল, হিমো কথার অর্থ লাল। আর এখানে গ্লোবিউলিন, গ্লোবিউলিন কথার অর্থ হচ্ছে কি এটা এক ধরনের একটা কমপ্লেক্স প্রোটিন। কি গ্লোবিউলিন? গ্লোবিউলিন হচ্ছে এক ধরনের একটা প্রোটিন, বা যেটাকে আমরা বলি যৌগিক প্রোটিন বা জটিল প্রোটিন বলতে পারি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আমাদের রক্ত বা হিমোগ্লোবিনের রং কেমন। পরীক্ষা যদি প্রশ্ন আসে হিমোগ্লোবিনের রং কেমন, আমরা আনসার করব লাল কালার। কেন লাল কালার? কারণ হিমোগ্লোবিনের লৌহ থাকছে বলে সেটার রং হয়ে যাচ্ছে লাল। কিন্তু হিমোগ্লোবিনের প্রকৃত রং কেমন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে হিমোগ্লোবিনের প্রকৃত রং কেমন, তখন আমরা আনসার করব পার্পেল বা বেগুনি। কী বললাম? বেগুনি বা পার্পেল। এটা কিন্তু ভুলে যেও না, মনে রাখবে। প্রশ্ন আসতে পারে যে হিমোগ্লোবিনের প্রকৃত রং কেমন বা ন্যাচারাল কালার কেমন, তখন আনসার হবে কি পার্পেল বা বেগুনি। আর যদি প্রশ্ন আসে যে হিমোগ্লোবিনের রং কেমন, তাহলে আনসার হবে কি লাল কালার। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার চলো এখানে কি বলছে দেখো, এখানে বলছে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন রয়েছে সেখানে কিন্তু লৌহ থাকে। কি বললাম? লৌহ থাকে। তো আমরা জানি লৌহ দুটো কম্পাউন্ড, অর্থাৎ দুই ধরনেরভাবে লৌহ কিন্তু থাকতে পারে। একটা বলে Fe2+, যেটাকে বলা হয় ফেরাস, আর একটা বলছে Fe3, যেটাকে বলছে কি ফেরিক। ঠিক আছে, আমাদের শরীরে লৌহর কোন হিসাবে থাকে? আমাদের শরীরে লৌহ কী হিসাবে থাকে? মনে রাখবে, আমাদের শরীরের রক্তে যে লৌহটা পাওয়া যায় সেটা কিন্তু ফেরাস, ফেরাস হিসেবে পাওয়া যায়, অর্থাৎ ফেরাস যৌগ হিসেবে পাওয়া যায়। পরীক্ষায় খুব প্রশ্নটা আসে, মনে রাখবে আমাদের শরীরে যে লৌহ পাওয়া যায় সেটা কিন্তু ফেরাস হিসাবে পাওয়া যায়, কখনো ফেরিক হিসাবে পাওয়া যায় না। এটা কিন্তু মনে রাখবে। এবার দেখব আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে কম্পাউন্ড রয়েছে, অর্থাৎ এলিমেন্টের যে পরিমাণ রয়েছে, সেই পরিমাণগুলো কী কী রয়েছে দেখো না। প্রথমে আমাদের শরীরে সব থেকে কোন খনিজ পদার্থ বেশি পাওয়া যায়? পরীক্ষা যদি প্রশ্ন আসে আমাদের শরীরে সব থেকে কোন খনিজ পদার্থটি বেশি পাওয়া যায়, আমাদের আনসার হবে কি অক্সিজেন। কী হবে? অক্সিজেন, যার পরিমাণ হচ্ছে 65%। তারপরে হচ্ছে কি কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন। পরীক্ষায় চারটে মনে রাখো, পরীক্ষার জন্য চারটে মনে রাখো, এরকমভাবে সাজাতে দেয় যে নিচের কোনটি আমাদের শরীরের উপস্থিত খনিজ পদার্থ সম্পর্কে সঠিক ক্রমে সাজানো হয়েছে। এইভাবে প্রশ্নটা তৈরি করা হয় এবং কোশ্চেনের অপশান থাকে এইরকম যে অক্সিজেন O2, তারপর অপশান দিল হাইড্রোজেন, তারপর অপশান দিল নাইট্রোজেন, তারপর অপশান দিল কার্বন, এরকম। ঠিক আছে, যে এরকম চারটে অপশান থাকবে এলোপেথার করে, তখন সঠিক আনসার কী হবে? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এটা যেন মনে থাকে। এবার চলে আসি আমরা হিমোগ্লোবিনের পরিমাণ, অর্থাৎ আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু, অর্থাৎ একজন পুরুষ মানুষের শরীরে কতটুকু হিমোগ্লোবিন থাকে, একজন মহিলার শরীরে হিমোগ্লোবিন রক্তে কতটা হিমোগ্লোবিন থাকে। যদি আমরা পুরুষের দিকে লক্ষ্য করি তাহলে পুরুষের শরীরে রক্তের পরিমাণটা বেশি, তাই সেক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণটাও বেশি থাকবে। অর্থাৎ কি বলছে, প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে
14 থেকে 16 মিলিগ্রাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তোমরা স্লাইডগুলো ভালোভাবে দেখো, খাতায় নোট করো। পিডিএফ চাইলে পিডিএফ অবশ্যই পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না, জাস্ট একটু ফলো করো। দেখো 100 ml রক্তে 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 14 থেকে 16 গ্রাম। এখানে দেখো ফিমেল একজন স্ত্রীদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 10 থেকে 12 গ্রাম। এই দুটো মনে রাখবে। যদি পুরুষ দেয় তাহলে 14 থেকে 16, যদি মহিলা দেয় তাহলে হবে কত 10 থেকে 12। আর যদি দেয় যে একজন মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত, তাহলে আমরা করবো 12 থেকে 14 গ্রাম। ঠিক আছে, 12 থেকে 14 গ্রাম, অর্থাৎ এটার অর্ধেক এবং এটার অর্ধেক কিছুটা নিয়ে তৈরি হয় কি 12 থেকে 14 গ্রাম। এবার চলে আসছো আমাদের রক্তে শুধুমাত্র অক্সিজেন থাকে না, আমাদের রক্তে অক্সিজেনের পাশাপাশি কিন্তু কার্বন ডাইঅক্সাইডও থাকে। যদি আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তাহলে আমরা সেই রক্তকে বলবো পিওর রক্ত বা শুদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত বলবো। তাহলে কি বললাম, যে রক্তে কি থাকে, অক্সিজেনের পরিমাণটা বেশি, সেই রক্তকে বলা হয় শুদ্ধ রক্ত। রক্তের সঙ্গে যদি অক্সিজেন মিশে যায়, রক্তের সঙ্গে অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে যদি অক্সিজেন মিশে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কি, তাহলে আমরা কি অক্সি হিমোগ্লোবিন বলবো। কি বলবো, অক্সি হিমোগ্লোবিন বলবো। ঠিক আছে, যেটাকে আমরা অক্সিজেনেটেড বলবো, যেটাকে আমরা প্রসেসটাকে বলবো অক্সিজেনেটেড। অর্থাৎ কি, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের যে বিক্রিয়া, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের যে মিশ্রণ, সেটাকে আমরা বলবো কি অক্সিজেনেটেড প্রসেস। অর্থাৎ কি প্রসেসটাকে বলবো অক্সিজেনেটেড, আর ওই রক্তটাকে বলবো আমরা অক্সি হিমোগ্লোবিন ব্লাড, যার রং হচ্ছে লাল কালার। যদি আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, সেই রক্তকে আমরা কি বলবো, যে কার্বক্সি হিমোগ্লোবিন। কি বলা হয়, কার্বক্সি হিমোগ্লোবিন। অর্থাৎ কি কার্বক্সি হিমোগ্লোবিন বলা হয়। যার রং হচ্ছে কি ডার্ক ব্লু, অর্থাৎ কি ব্লু কালার হবে বা ব্ল্যাক কালার হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি কার্বক্সি হিমোগ্লোবিন। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার চলে আসবে ব্লাড। রক্ত সম্পর্কে আরো কি কি ইনফরমেশন আমরা পাবো, দেখো এখানে রক্ত সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন পাবো। ব্লাড, এখানে যে কি ব্লাড আছে, ব্লাড সম্পর্কে কি বলছে, ব্লাডের দুই রকম ভাগ রয়েছে। একটাকে বলে কি লিকুইড পার্ট, আর একটাকে বলে কি সলিড পার্ট। একটাকে বলে কি লিকুইড পার্ট কোনটা, যেটাকে বলছে প্লাজমা। তো আমরা জানলাম যে আমাদের রক্তে প্লাজমার পরিমাণ কত, 55%। এই যে হলুদ অংশ, এই হলুদ অংশটাকে কি বলা হয়, প্লাজমা বলা হয়, যার পরিমাণ 55%। আর এই সলিডের পরিমাণটা কতটা দেখো, তাহলে দেখো রক্তের সলিড রয়েছে কি, সলিডের 3টে অংশ। একটাকে বলা হয় কি আরবিসি, যেটাকে আরবিসি মানে রেড কর্পুলাস বলা হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। আর প্লেটলেট মানে অনুচক্রিকা। এই তিনটে মিলে আমাদের রক্তের পরিমাণ কত, 45%। যার মধ্যে সব থেকে বেশি রয়েছে কি আরবিসির পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার জানবো আমরা প্লাজমা সম্পর্কে। কি বলতে হবে, প্লাজমা হচ্ছে রক্তের একটা তরল পদার্থ। প্লাজমা হচ্ছে রক্তের তরল পদার্থ। প্লাজমার কালার কেমন বা প্লাজমার রং কেমন, তো আমি দেখালাম প্লাজমার রং কেমন। প্লাজমার রং হচ্ছে কি ইয়েলো কালার। কি নাম, ইয়েলো কালার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের রক্তে যে প্লাজমা পাওয়া যায়, সে রক্তের প্লাজমার রং হলুদ কেন, কি থাকার জন্য হলুদ রং ধারণ করেছে, তখন আনসার হবে কি বিলুরুবিন। কি বললাম, বিলুরুবিন। আমরা দেখবে অনেক সময় যদি জল খাওয়ার পরিমাণটা কমিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের যখন আমরা পেশাব করতে যাই, সে পেশাবের রং কিন্তু হলুদ কালার হয়। তার কারণ হচ্ছে এই বিলুরুবিনের জন্য। অর্থাৎ কি বিলুরুবিন তৈরি হয় কোথায়, পরীক্ষা প্রশ্ন আসে বিলুরুবিন তৈরি হয় কোথায়, আমাদের যকৃতে তৈরি হয় বিলুরুবিন। ঠিক আছে, বিলুরুবিন তৈরি হয় কোথায়, যকৃত। বিলুরুবিন সঞ্চিত হয় কোথায়, মনে রাখবে গল ব্লেডার। পরীক্ষা প্রশ্ন আসে বিলুরুবিন তৈরি হয় যকৃতে, বিলুরুবিন সঞ্চিত হয় কোথায়, গল ব্লেডার। এগুলো মনে রাখবে। আর এই বিলুরুবিনের কারণের জন্য রক্তের প্লাজমার রং হচ্ছে হলুদ এবং পেশাবের রং হলুদ হয়ে থাকে। এছাড়াও রক্ত দেখো, এবার আমরা
এই যে প্লাজমার পরিমাণ পেলাম 45%, প্লাজমার কিছু কম্পোজিশন আছে, অর্থাৎ প্লাজমার কিছু উপাদান আছে। সেই উপাদানগুলো দেখো, প্লাজমাতে মোটামুটি 90 থেকে 92% কিন্তু জল পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে প্লাজমাতে জলের পরিমাণ কতটা, সেটা হচ্ছে 90 থেকে 92%। আর বাকি যে থাকছে 8 থেকে 9%, সেটা হচ্ছে কি প্রোটিন থাকছে, লৌহ বা গ্লুকোজ থাকছে, এগুলো থাকছে বাকিটা। এখানে পরীক্ষা আসে যে রক্তে জলের পরিমাণ কত, 90 থেকে 92%, এটা কিন্তু মনে রাখবে। এবার দেখো প্লাজমার উপাদানগুলো কী কী। প্লাজমার উপাদানগুলোকে আমরা ভাগ করতে পারি প্রথমত আয়ন হিসাবে। আয়ন বলতে কি, বিভিন্ন ধরনের যৌগিক, যেমন হতে পারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। আর প্রোটিন, তাহলে এখানে দেখো প্লাজমাতে 3 ধরনের প্রোটিন থাকে, খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে প্রোটিনগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। যে 1 নম্বর হচ্ছে কি ফাইব্রোজিন, একটা বলে কি ফাইব্রোনিজিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, এর বাংলা হয় না, এইগুলোকে বাংলায় বলা হয়। একটা বলে কি ফাইব্রোনিজিন, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, ঠিক আছে, এগুলো মনে রাখবে। এছাড়াও পাওয়া যায় কি আমাদের রক্তে গ্লুকোজও কিন্তু আমাদের রক্তে পাওয়া যায়। এবার দেখবো আমরা প্লাজমার ভূমিকা কি, আমাদের রক্তে প্লাজমার কাজ কি, কেন প্লাজমা আছে, এ না থাকলে কি হতো। দেখো প্লাজমার যে 3 ধরনের প্রোটিন পাওয়া যায়, পরীক্ষায় প্রশ্ন আসে ফাইব্রোনিজিন প্রোটিনটি কোথায় পাওয়া যায়, তখন আনসার হবে কি প্লাজমা। তাহলে প্লাজমাতে কিন্তু আমাদের ফাইব্রোনিজিন প্রোটিনটা পাওয়া যায়। এই প্লাজমার কাজ কি, প্লাজমার যে 3টে প্রোটিন রয়েছে, সেই প্লাজমার মধ্যে 3 ধরনের প্রোটিন আছে, একটা বলে কি ফাইব্রোনিজিন, একটা বলে কি গ্লোবিউলিন, একটা বলে কি অ্যালবুমিন, ঠিক আছে। এই ফাইব্রোনিজিনের কাজ কি, ফাইব্রোনিজিনের কাজ হচ্ছে কি ব্লাড কোল্ডিং করা, অর্থাৎ কি আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায়, সেখানে দেখবে কিছুক্ষণ পর রক্ত আর কিন্তু ঝরছে না, তার কারণ হচ্ছে এই প্লাজমার কারণে। যদি এই ফাইব্রোনোজেন নামক প্রোটিনটি যদি আমাদের রক্তে না থাকে, তাহলে সেই কাটা স্থান বা ক্ষত স্থান থেকে সারাক্ষণ রক্ত পড়তেই থাকবে। তাই এটাকে বলা হয় কি ব্লাড কোল্ডিং বলা হয় প্রোটিন, ব্লাড কোল্ডিং প্রোটিন বলা হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার চলে আসো গ্লোবিউলিন। তো গ্লোবিউলিনের কাজ কি, গ্লোবিউলিনের কাজ হচ্ছে যে আমাদের যে ত্বক, সেই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, গ্লো অফ স্কিন। এছাড়াও আমাদের শরীরে অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে গ্লোবিউলিনের কাজ কি, গ্লোবিউলিনের কাজ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে কী করে ডেভেলপ করে। এছাড়াও চলে আসো এখানে দেখো অ্যালবুমিন। এবার অ্যালবুমিন সম্পর্কে কী বলা হচ্ছে, অ্যালবুমিনের কাজ কি, অ্যালবুমিনের কাজ হচ্ছে খনিজ পদার্থর নিয়ন্ত্রণ করা। খনিজ পদার্থ মানে কি, আমাদের শরীরে আছে লৌহ আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আছে, সেগুলোকে রেগুলেট করে, অর্থাৎ সেগুলোর যে মাত্রা, সেই মাত্রাকে নিয়ন্ত্রণ করে কে, অ্যালবুমিন, ঠিক আছে, এটাই কিন্তু এখানে লেখা আছে। তারপর দেখো এখানে বলা হয়েছে কি যে আমাদের যে রক্তকণিকা, আমাদের যে এখানে রক্তকণিকার কথা বললাম, যে সেটাকে আমরা দুইভাবে বলতে পারি। একটা বলতে ব্লাড সেল মানে হচ্ছে কি রক্তকোষ, আর একটা ব্লাড হচ্ছে কি কর্পুলাস বা রক্তকণিকা। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে কেন আমরা রক্তকোষ বলবো আর কেন আমরা রক্তকণিকা বলবো। তার কারণ দেখো, আমরা জানি যে রেড ব্লাড সেল, রক্তের 3 ধরনের মানে কণিকা আছে। সেটা হচ্ছে কি একটা রেড ব্লাড সেল, যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা। এই যে লোহিত রক্তকণিকাগুলো দেখতে পাচ্ছ, এই লোহিত রক্তকণিকাগুলোর মধ্যে কোনো রকম মাইটোকন্ড্রিয়া থাকে না কোনো রকম নিউক্লিয়াস, অর্থাৎ যে কোষে নিউক্লিয়াস থাকে না, সেটাকে আমরা কিন্তু কোষ হিসাবে সাধারণত গণ্য করি না। কোষ হিসাবে সাধারণত গণ্য করি না। কিন্তু মনে রাখবে, লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রম কি, উট, যেটাকে উট বা ল্যাম্প বলা হয়, উটের শরীরের লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। কী বললাম, উটের শরীরের লোহিত রক্তকণিকায় কিন্তু কী পাওয়া যায়, এই নিউক্লিয়াস কিন্তু পাওয়া যায়। অর্থাৎ এটা হচ্ছে কি রক্তের কত পার্সেন্টেজ, 45%। এর আগে বলেছি এটি 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা, 2 নম্বর শ্বেত রক্তকণিকা, আর 3 নম্বর হচ্ছে কি অনুচক্রিকা, যেটাকে বলছে কি লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল, প্লেটলেট মানে অনুচক্রিকা, আরেকটাকে বলা হয় কি শ্বেত রক্তকণিকা, যেটাকে বলা হয় কি আমরা প্রত্যেকেই জানি, সে শ্বেত রক্তকণিকা বলা হয় কি হোয়াইট ব্লাড সেল।
এবার আমরা নেক্সট ভিডিওতে জানবো হোয়াইট ব্লাড সেলের কাজ কি, লোহিত রক্তকণিকার কাজ কি, এর কটি ভাগ আছে, কোনগুলো বড় কোনগুলো ছোট, কতটা পরিমাণে পাওয়া যায়, সমস্ত কিছু আমরা কিন্তু আস্তে আস্তে সব কিছু জেনে যাব। তো তোমরা যারা খাতায় নোট করছো অবশ্যই নোট করছো, যাদের পিডিএফের প্রয়োজন হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো। তো ওকে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।